ফার্স্ট সেমে গ্রামার ছিল টেক্সচুয়াল, আর এখানে গ্রামার কিন্তু মাধ্যমিকের মতো নন টেক্সচুয়াল। তাহলে ক্লাস 11-এর সেকেন্ড সেমে গ্রামারটা কি করে করতে হবে সবটাই আজকে জানবো। স্মার্টলি গ্রামার শিখতে হবে, গাদা গাদা রুলস লেখার এখন কিন্তু সময় নেই। সেটা আমাদের ফার্স্ট সেমে আমরা খুব ডিটেল আলোচনা করেছি। সেকেন্ড সেমে আমাদেরকে স্মার্টলি না শিখলে কিন্তু হবে না। এখানে প্র্যাকটিস করতে করতে শিখতে হবে। এখানে আগে রুলস করো তারপরে প্র্যাকটিস করো, অত সময় নেই। খুব সহজে গ্রামারটাকে আমরা শিখবো। আর এই ক্লাসে এসে যদি বলে স্যার এখনো আমি গ্রামারে কাঁচা, তাহলে তার কিন্তু পাকার সময় আর নেই, পাকতে হবে। সে কাঁচা বলার পেছনে কারণটা কি? কারণ সে শুধু শিখে গেছে সারা জনম, সে জীবনেও প্র্যাকটিস করেনি। কোনো ব্যাপার না, গ্রামার যত গ্রামার প্র্যাকটিস করবে তত তোমার সেন্স ক্লিয়ার হবে। গ্রামার প্র্যাকটিস করবার সময় কি আমরা প্রথমে রুলসটার কথা ভাবি না, প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছে অর্থাৎ গিভেন সেন্টেন্সটার বাংলা মানেটা বুঝতে হবে। আমরা আজকে কোন গ্রামার করব? আমরা আজকে করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আচ্ছা বাবু, একটু মন দিয়ে দেখবে, এই সেন্টেন্স ক প্রকার আমরা জানি। একটা হচ্ছে ফাংশনাল, যা শিখছো সেটা খাতায় লিখবে। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো সুন্দর করে কিন্তু খাতায় লিখবে। একটা ফাংশনাল, আরেকটা কি স্ট্রাকচারাল। একটু জোরে বলবো, তোমরা বলবে। ফাংশনাল আর একটা কি স্ট্রাকচারাল। এবার এই ফাংশন অনুযায়ী সেন্টেন্স ক প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাজার্টিভ, ছোট্টবেলা থেকে আমরা করছি অ্যাজার্টিভ সেন্টেন্স কাকু, এর পরে কাকু অপটেটিভ সেন্টেন্স, এর পরে ইম্পিরেটিভ বা ইম্পারেটিভ কাকু, বানান যেন ভুলে না যায় এর জন্য ইম্পি বলি। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপরে কাকু শেষেরটা ল্যাংচা বোধে বাক্য, এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এবার আরেকটু জানতে হবে, এই অ্যাজার্টিভ সেন্টেন্সকে আমরা কিন্তু আরো দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অ্যাফার্মেটিভ আরেকটা নেগেটিভ। মানে একটা হ্যাঁ বোধক আরেকটা না বোধক, এটাতে আমরা ভাগ করতেই পারি। আমরা অ্যাফার্মেটিভকে অনেক ক্ষেত্রে কিন্তু পজিটিভ সেন্টেন্সও বলে থাকতে পারি। ক্লিয়ার করতে পারলাম? এইবার আর এই স্ট্রাকচারাল সেন্টেন্স ক প্রকার? এই স্ট্রাকচারাল সেন্টেন্স কিন্তু 3 প্রকার। এক সিম্পল, কমপ্লেক্স, আরেকটা কম্পাউন্ড। আর কি? কম্পাউন্ড। আমি খুব বিস্তারিত আলোচনা করেছি সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো, আর কম্পাউন্ড সেন্টেন্স কি করে চিনবো। খুব শর্টকাট নিয়ম, কঠিন কিছু নেই। দেখো বাবু, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে ওর মধ্যে ফ্যান বয়েজ থাকে। আমি ছোট্ট থেকে বলে আসছি ফ্যান বয়েজ মানে কি? এইগুলো কনজাংশনস। কি কি থাকবে মা? ফর, এন্ড, অথবা নর, অথবা বাট, অথবা অর, অথবা ইয়েট, অথবা সো, এগুলো থাকবে। থাকলে কোন সেন্টেন্স হবে মা? কম্পাউন্ড সেন্টেন্স হবে। এবার গ্রামাটিক্যালি বুঝতে গেলে কি হয়, যে বাক্যে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে এবং তাদের সংযোগ স্থলে একটি কনজাংশনস থাকে। আবার তাহলে আমায় ক্লজ বুঝতে যেতে হবে, ক্লজ বুঝতে গেলে আমায় আবার ফ্রেজ ভালো করে বুঝতে হবে, ফ্রেজ ভালো করে বুঝতে চাইলে পার্টস অফ স্পিচ ভালো করে বুঝতে হবে, এবং সবটাই ভালো করে বুঝতে চাইলে ফ্রেন্ডলি লার্নিং সাবস্ক্রাইব করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স ভালো করে করতে গেলে মাগো কি লাগে? ও মা ক্লজ লাগে। কি লাগে? ক্লজ। ক্লজ মানে যে বাক্যের মধ্যে ক্লজেস থাকবে সেই বাক্যটাই কমপ্লেক্স সেন্টেন্স হবে। ক্লজেস মানে কি? ক্লজেস তৈরি করতে গেলে WH ওয়ার্ড থাকে না? ক্লজেস তৈরি করতে গেলে ইফ থাকে, বিকজ থাকে। আমরা ছোটবেলায় করেছি দ্যাট থাকলেই নাউন ক্লজ, দ্যাট সবসময় তো তা হয় না, তাই না? আর কি থাকতে পারে মাগো? দো থাকতে পারে,
আমি কিন্তু ইনডাইরেক্টলি বলছি মা, দেখো তোমরা দেখো, এই কটা বাক্য দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স মানে এই কটা শব্দ আনতে হয় কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে। খুব এনজয় করো, ভীষণ সহজ জিনিস। তাহলে এই দুটোর একটা না থাকলে কোন সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স। মানে মূলত সেন্টেন্স কিন্তু চিনতে গেলে ক্লজের প্রয়োজন হয়, কিন্তু তোমাদের এখন শর্টকাটে জানতে হবে, তাই না? এইবার আমরা সেন্টেন্স কি করে চিনবো? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা কোনো ঘটনাই না। এই ভালো আছিস, প্রশ্নবোধক বাক্য। আবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দু প্রকার, একটা WH কোশ্চেন আর একটা কি বলো, ইয়েস নো কোশ্চেন। মনে আছে? প্রত্যেকটা ভালো করে শিখতে হবে। WH কোশ্চেন মানে কি? যে প্রশ্ন WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। আর ইয়েস নো কোশ্চেন মানে কি? যে প্রশ্নের উত্তরে কেবল হ্যাঁ অথবা না হয়। তারা কাউকে প্রশ্ন করছো, ডু ইউ লাভ মি, তাহলে ও নিশ্চয়ই হ্যাঁ না বলবে, না বলবে না আমার নাম অমুক, আমার বাবার নাম তমুক, তা তো বলবে না। ও হ্যাঁ অথবা না উত্তর দেবে, তাহলে ওগুলোকে হ্যাঁ না প্রশ্ন বলা হয়, ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, ইম্পারেটিভ মানে কি? এই না লাইটটা দে না, তাহলে আমি কি ওকে, দেখো উঠে গেছে, আমি ওকে অর্ডার করলাম যে মনে লাইটটা দে। ইংরেজি কি? লাইট দ্য লাইট। ইংরেজি কি? লাইট দ্য লাইট। লাইটটা দে, লাইট দ্য লাইট হলো। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অর্ডার, উপদেশ, অ্যাডভাইস, আর কি রিকোয়েস্ট, অনুরোধ। এই তিনটে জিনিস থাকবে কোন সেন্টেন্সে মাগো? ইম্পারেটিভ সেন্টেন্সে। অপটেটিভ মানে কি? আজকালকার দিনে সবাই সবাইকে বলে ভগবান তোমায় ভালো রাখুক, গুড মর্নিং। এটা কি? গুড মর্নিং কি? এটা উইশ করা। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স এটা হয় যদি আমি পাখি হতাম। এটা কি অপটেটিভ সেন্টেন্স? ইফ আই ওয়ার আ বার্ড, ইয়েস ডেফিনেটলি ইট ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স। যদি আমি, কারণ আমার তো ইচ্ছে, প্রার্থনা, আমি উইশ করছি। তাহলে অপটেটিভ সেন্টেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে মে থাকে, মে নট মে। আর অ্যাজার্টিভ মানে বিবৃতিমূলক বাক্য। এই পেনটা খুব সুন্দর, দিস ইজ আ নাইস পেন, বা দিস পেন ইজ ভেরি বিউটিফুল। তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি তো তোমাদের বলতে হবে না, বাবা কত বড় সাপ। তাহলে কি এটা? অবাক, বিস্ময়, ল্যাংচা বোধে বাক্য। কি বাক্য বাবু? ল্যাংচা বোধে বাক্য। তাহলে আমরা সেন্টেন্স মোটামুটি চিনতে পারবো। এবার আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করা। আবার উল্টোটাও বুদ্ধি করে শিখতে হবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাওয়া। ধরো তুমি গাইঘাটা থেকে কলকাতায় যাবে, সেই সময় নিশ্চয়ই তুমি পথটা চিনতে চিনতে যাবে, তাই না? যাতে করে কলকাতা থেকে গাইঘাটায় ফিরে আসবার সময় আর তোমার অসুবিধে না হয়। তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চলেছো, তাহলে সেই সুবাদে তুমি উল্টোটাও একবার দেখে নেবে, যাতে করে তোমায় আর চিনতে অ্যাটলিস্ট অসুবিধে না হয়। বোকারা কি করবে? একবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার উল্টো কর, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। অত সময় আমাদের অপচয় করলে এই সেমিস্টার সিস্টেমে হবে না। এতটুকু লিখে নাও। তারপর এবার আমরা প্রত্যেকটা বাক্য বুঝবো। দেখো, অপ্রয়োজনীয় বাক্য কিন্তু ট্রান্সফর্ম করার প্রয়োজন নেই। যেগুলো পরীক্ষায় দেবার মতন সেটা কিন্তু আমাকে বুঝতে হবে, ঠিক আছে? আর এই ডিটেল ক্লাসেস করানো আছে, বহুবার ক্লাসেস করিয়েছি। টাফেস্ট সেন্টেন্সেরও আমরা ট্রান্সফর্ম করেছি। তবে ভালো করে একটু আমরা বুঝে নিই। আজকে কটা সেন্টেন্স এবং সেন্টেন্স করতে করতে আরো দু একটা আমি এক্সাম্পল বলবো, মন দিয়ে দেখবে। শুধু করলে চলবে না, আমরা কিন্তু প্র্যাকটিসও করব সাথে সাথে, এবং সেই প্র্যাকটিস শিটটাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব যারা অনলাইন ক্লাসেস করছে এবং তোমাদেরকে। দেখো, প্রথম সেন্টেন্স কি? খুব ভালো একটা সেন্টেন্স, পেয়ারা সেন্টেন্স। আই লাভ ইউ, সিরিয়াসলি আই সিরিয়াসলি লাভ ইউ অল। তাহলে আই লাভ ইউ সেন্টেন্সের যদি আমি তোমার নেগেটিভ করি তাহলে কি হবে? তোমাকে সবার আগে শিখতে হবে যে আমরা কোন বাক্যে ডু, ডাজ, ডিড আনি। দেখো, সেই বাক্যে আনবো যে বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। খুব সহজ জিনিস। তার মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড এগুলো থাকবে না। সে বাক্যে আনবো, সে বাক্যে প্রেজেন্ট টেন্সে ডু, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ, আর পাস্ট টেন্সে ডিড। এইটুকুনি আমরা বুঝে নি, বাকি করতে করতে আমরা শিখে যাব, ঠিক আছে? যেমন আই লাভ ইউ, এই বাক্যে কিন্তু এমনটা নেই
যে আই নট লাভ ইউ, এরকম লেখা যাবে না। তাহলে এই বাক্যে তোমাকে লিখতে হবে আই ডু নট, লাভের অপোজিট কি? হেট ইউ। দেখো বাবু, একটুখানি বুদ্ধি করে করবে কাজ। দেখো আমি লাভের অপোজিট পেরেছি, লাভের অপোজিট আমি জানি। আই ডু নট লাভ ইউ এর অপোজিট কি? হেট হলো। আচ্ছা, যাকে আমি ভালোবাসি না তার মানে কি আমি তাকে ঘেন্না করি? না, এটা অনেক সময় হয় না, অনেক ক্ষেত্রে এভাবে করা যায় না। তাহলে আমি কি করে করব? খুব একটা সহজ প্রসেস আজকে তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো, এভাবে করতে পারি, ইট ইজ নট, এটা হয় না, দ্যাট, যে আই ডু নট লাভ ইউ। এভাবে করবে, ইট ইজ নট দ্যাট আই ডু নট লাভ ইউ। আচ্ছা, তাহলে নিচেরটা করতে পারি তো, ইট ইজ নট দ্যাট হি ডাজ নট লাইক মি। কেন ডাজ নট করলাম? লাইকস। তাহলে আমার কোনো সমস্যাই নেই, আমি এইভাবে করব, ইট ইজ নট দ্যাট আই ডু নট লাভ ইউ। শেখো, ভালো লাগবে। এটা 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 এমন নয় যে আমি তোমায় ভালোবাসি না, তার মানে কি আমি তোমায় ভালোবাসি। এটা এমন নয় যে সে আমায় পছন্দ করে না, কারণ দেখো লাইকের তুমি অপোজিট কি লিখবে? ডিসলাইক লিখতেই পারো, তাই না? লিখতেই পারো। কিন্তু আমি এইভাবেই, যে আমাকে পছন্দ করে না, বা আমি যদি কাউকে পছন্দ করি, তার মানে এমনটা না আমি কাউকে অপছন্দ করি না, আমি তো অনেককে চিনি না, তাকে কি আমি অপছন্দ করলাম? তাহলে তাহলে আমি এখানে কি লিখবো? ইট ইজ নট দ্যাট হি, ডু নটটা চেঞ্জ হয়ে যাবে কি বাবু এখানে? ডাজ নট লাইক মি। একা একা এটা করবে, নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে একটা হয়ে গেল, দুটো হয়ে গেল। এবার 3 নাম্বার কি বলেছে? অনলি। আমরা অনলি থাকলে জানি না, শুধু কি অনলি? অনলি অথবা অ্যালোন থাকলে, ব্যক্তি থাকলে নান বাট, আমরা কত করেছি, বস্তু থাকলে নাথিং বাট, আর বয়েস থাকলে নট মোর দ্যান, তাই না? নট মোর দ্যান, এগুলো তোমার বয়েস থাকলে। এটা তাহলে ব্যক্তি থাকলে, বস্তু থাকলে, এজ থাকলে। তাহলে সেখানে আমি কি করব? জাস্ট অনলির জায়গায় এখানে তো মানুষ মানে বস্তু নয়, গড। তাহলে কি হবে? নান বাট, তারপরে যা আছে তাই ধেই 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 করে লিখে দে 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 দে, হয়ে গেল। কঠিন কিছু আছে? ওমা 3টে করলাম, কঠিন লেগেছে কি? ছোটবেলায় করেছি না আমরা? 3 নাম্বার, 4 নাম্বারে আসি। এই যে কতবার করেছি আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, তবেই তো নেগেটিভ হবে। তবে এখানে তোমাদেরকে একটু থামতে হবে, যেহেতু তোমরা বড় হয়েছো, স্যাররা কিন্তু স্ট্যান্ডার্ড জিনিস দিতে পারে। এমন দিতে পারে অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান কামস, দিতে পারে অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান কামস, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত আসে, তাই না? কুল এয়ার স্টার্টস ব্লোয়িং, তাই না? আমরা বলতেই পারি। তাহলে প্রেজেন্ট টেন্সে হলে কি করব, পাস্ট টেন্স হলে কি করব? আমরা আগে পাস্ট টেন্সটা করি। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার, এই নো সুনার হ্যাড, তাই না বাবু? নো সুনার হ্যাডও লিখতে পারি, আবার কি লিখতে পারি? ডিডও লিখতে পারি। তাহলে আমি যদি ডিড লিখি তাহলে ভার্বের প্রথম ফরমেশন লিখবো, মানে এই ভার্বটা। তাহলে আর যদি হ্যাড লিখি তাহলে ভার্বের কোন ফরমেশন লিখবো? থার্ড ফরমেশন। লক্ষণীয় বিষয়, তাহলে নো সুনার হ্যাড অথবা ডিড। এবার কি লিখবো? দ্য ম্যান, দ্য ম্যান। আচ্ছা, যদি হ্যাড লিখি তাহলেও কামের ভিতরি কামই হয়, আর যদি ডিড লিখি তাহলেও কামই হবে, তাই না? কাম, কেম, কাম, তাই তো? ভালো করে বুঝবে। এই কমা তুলে আমি কি লিখবো? দেন। এই জায়গাটা বুঝতে হবে, দেনটা কেন লিখি? অনেকের মনে প্রশ্ন আসে যে স্যার দেন মানে তো কারো থেকে, রাম ইজ টলার দ্যান রহিম। তাহলে এখানে THEN না হয়ে THAN হলো কেন? এই দেন মানে পিরিয়ড অফ টাইম। আবার বলছি, দেন মানে এখানে কি? পিরিয়ড অফ টাইম, একটা সময়ের
সীমা বলা হচ্ছে। তাহলে দেন এটা লক্ষ্য করবে, এখানে কিন্তু THEN হবে না, তারপরে যা আছে বাবু তাই। আর যদি প্রেজেন্ট টেন্স হয় তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই জায়গাটা ডিড না হয়ে হবে হয় ডাজ, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাজই হবে, যে নো সুনার ডাজ দ্য সান অ্যারাইজ বা রাইজ, তাই না? ক্লিয়ারলি বুঝবে কিন্তু, কারণ এই বোঝার সুযোগ তুমি আর পাবে না। নালে প্রত্যেক বছর তোমাকে এটা বলেই নতুন মাস্টারমশাইয়ের কাছে যেতে হবে যে আমি গ্রামারিক কাজা। আলটিমেট তার কোনো দোষ নেই, তোমার শেখার পদ্ধতিতে কোনো না কোনো গলতি ছিল। এই হচ্ছে চারটে আমরা করলাম, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো 5 দাগ। বাবু দেখো 5 দাগটা খুব সোজা। শি অ্যাটেম্পটেড এভরি কোশ্চেন, সে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে। তাহলে আমরা বলতেই পারি সে একটা প্রশ্ন অ্যাটেম্প্ট না করে ছাড়েনি। তাহলে এইভাবে লিখতে পারি যে শি, এটা এক প্রকার প্রায় মেমোরাইজ করতে হয়। শি ডিড নট, ছাড়েনি ইংরেজি কি, লিভ এনি কোশ্চেন আনঅ্যাটেম্পটেড। এবার দেখ তোদের কাছে এই প্রথমটা না বাবুরা একটু কঠিন মনে হতে পারে। শি ডিড নট লিভ এনি কোশ্চেন আনঅ্যাটেম্পটেড। আমি কি করেছি, সে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে। একটু আগে আমি প্রথমেই কি বলেছি, বাংলা মানেটা বোঝো। সে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে, তার মানে কি একটা প্রশ্ন ছাড়েনি। তাহলে ছাড়েনি ইংরেজি কি, হি ডিড নট লিভ। ডিড নট কেন লিখেছি, পাস্ট টেন্সে আছে তাই। হি ডিড নট লিভ এনি কোশ্চেন আনঅ্যাটেম্পটেড। আমরা ক্লাস 9-এ করেছিলাম যে হি ট্রাইড এভরি প্ল্যান। তাহলে এটা তোমরা একা একা করো দেখি এক্ষুনি। হি ট্রাইড এভরি প্ল্যান, কি করবে? তাহলে হি ডিড নট লিভ এনি প্ল্যান আনট্রাইড। তাহলে একটা পারলে 10টা পারি। আচ্ছা, আমরা এই ডিড নট লিভ না লিখে অনেকে এরকম লিখবে হি লেফট। এনি প্ল্যানের জায়গায় লিখবে নো প্ল্যান, বা এনি কোশ্চেনের জায়গায় লিখবে নো কোশ্চেন, একই ব্যাপার। তাহলে তুমি এভাবে লিখতে পারো যে শি লেফট নো কোশ্চেন আনঅ্যাটেম্পটেড। তাহলে এভাবে লিখতে পারো শি লেফট নো প্ল্যান আনট্রাইড। কিভাবে লিখছো আবারও দেখি, হি লেফট মানে ছাড়েনি কোনো, নো প্ল্যান আনট্রাইড। ও বাবু একটু মন দিয়ে দেখো, এই এতক্ষণে যেটা করলে এইটা কোশ্চেনটা তোমাদের বেশি ভালো লাগবে, একটু ভিন্ন ধর্মী। মন দিয়ে বোঝো, কিছু নেই একদম। ওমা তুমি দেখো এদিক তাকো, এদিক তো তোমার নাম কি মাঝখানে, তোমার প্রিয়াঙ্কা দেখো, শি অ্যাটেম্পটেড এভরি কোশ্চেন। মানে সে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে। তার মানে কি ওমা, আমি তাহলে এটা বলতে পারি সে কোনো কোশ্চেন ছাড়িনি। তাহলে ছাড়িনি মানে কি, হি ডিড নট লিভ মানে ছাড়া, কোনো প্রশ্ন এনি কোশ্চেন আনঅ্যাটেম্পটেড। শি ট্রাইড এভরি প্ল্যান, তাহলে আমি কি বলতে পারি, হি লেফট নো প্ল্যান আনট্রাইড। একই রকম ভাবে ডিড নট এর জায়গায় আমরা শুধু লেফট লিখতেও পারি, ডিড নট লিভ এর জায়গায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো 6 দাগ। ওমা যদি কোনো বাক্যের মধ্যে মাস্ট থাকে, কি থাকে বাবু, মাস্ট, তাহলে আমাকে কি করতে হবে জানো, কিচ্ছু না। দেখো ক্যান নট বাট, কি লিখবো খালি, এই মাস্ট তুলে কি লিখবো, ক্যান নট বাট। তাহলে ইউ ক্যান নট বাট শেষ। তাহলে যেখানে আমার মাস্ট লিখবো সেখানেই লিখবো না, একটা কন্ডিশন থাকবে যে তোমাকে অবশ্যই পড়তে হবে পাস করবার জন্য, সেই ধরনের বাক্যে। তুমি যেখানে মাস্ট দেখছো সেখানেই গড়ে লিখছো, তা তো হবে না। তুমি পড়বে, কেন পড়বে, ভালো পাস করার জন্য বা ভালো নাম্বার পাওয়ার জন্য। আর কি লেখা যায়, তোমরা ছোটবেলায় করেছো, এই বাটের পরিবর্তে লিখেছো হেল্প, কিন্তু এখানে একটু দাঁড়াবে। বাটের পরে যদি আমরা লিখি তাহলে যা আছে তাই ভার্ব বসবে, কিন্তু হেল্পের পরে কিন্তু স্টাডিটা বদলে গিয়ে হবে আইএনজি স্টাডিং। আবারও বলছি, বাটের, ঠিক আছে, যদি বাট থাকে তাহলে যা আছে তাই লিখতে পারছো। তাহলে ক্যান নট বাট লিখলে যা আছে তাই, ক্যান নট হেল্প লিখলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। তাই ছোটবেলা গ্রামার ছিল যে বাটের পরিবর্তে ইউজ হেল্প ছিল না, আমরা কি করেছিলাম, বাট তুলে হেল্প লিখে পরের ভার্বটার জায়গায় আমরা আইএনজি করেছিলাম। যেমন
এরকম ছিল, হি ক্যান নট বাট বি গে। এই গে মানে কিন্তু প্রাণোচ্ছল, গে মানে তোমরা যেটা ভাবছো সেটা নয়। হি ক্যান নট বাট বি গে, তাহলে আমরা এরকম করেছিলাম, হি ক্যান নট হেল্প বিং গে। কেন আইএনজি করেছিলাম? হেল্প লিখে আইএনজি করতে হয়, তাই না? এই খুব সহজ জিনিস। আচ্ছা, 7 দাগ, এ তোমরা কতবার করেছো? শি ইজ টু ফ্যাট টু রান, কত করেছো? যে ও খুব মোটা তাই দৌড়তে পারে না, কত করেছো? দেখো এই টু এর জায়গায় তোমরা কি লিখবে? সো। তাহলে শি ইজ সো প্রাউড, এই টু তুলে কি লিখবে? দ্যাট। এবার তোমাকে সাবজেক্ট আনতে হবে, শি। ওমা এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান নট। আর যদি পাস্ট টেন্স থাকতো কুড নট। আচ্ছা, এই অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে কি? ক্ষমা চাওয়া। সে এতটাই গর্বিত, সে ক্ষমা অহংকারী, ক্ষমাও চাইবে না, ঠিক আছে? তাহলে শি ইজ সো প্রাউড দ্যাট শি ক্যান নট অ্যাপোলোজাইজ। ক্লিয়ার? যদি পাস্ট টেন্স থাকে এটা ক্যান নটের জায়গায় একটা বদলে কি হয়ে যাবে? কুড নট। এবার অনেক ক্ষেত্রে তোমায় এমনও দিতে পারে যে দ্য কোশ্চেন ইজ টু ইজি টু এক্সপ্লেইন। বলো তো এইবার তোমরা কি করবে? দেখো এইখানে কি ছিল? যে সে খুব গর্বিত তাই সে ক্ষমা চায় না। এখানে কিন্তু কোশ্চেনটা খুব সোজা, যাতে এই কোশ্চেনটার কোনো এক্সপ্লেইন করার প্রয়োজন নেই। এতটাই সোজা, এই কোশ্চেনটা এক্সপ্লেইন করার প্রয়োজন নেই। তাহলে কি করে করব? দ্য কোশ্চেন ইজ, এই টু এর জায়গায় লিখবে কি? সো ইজি। লিখলে এই টু এর জায়গায় কি লিখবে? দ্যাট। ইট, বলো ইট ক্যান বা ইট ক্যান নট বি এক্সপ্লেইনড, এরকম এত সোজা, তাহলে এক্সপ্লেন করা যাবে না। নট কেন লিখবো? সোজা বলে কি এক্সপ্লেন করা যাবে না? না সোজা বলে এক্সপ্লেন করাটা সোজা? ভালো করে বোঝো। যদি বলি দা সাম ইজ টু ইজি টু সলভ, তার মানে কি? অঙ্কটা সোজা করার জন্য, তাহলে তখন কিন্তু আর এটা নেগেটিভ সেন্টেন্সে হবে না, তখন নটটা আসবে না। তাহলে তখন কি হবে? সরস্বতী ভালো করে বোঝো, দ্য কোশ্চেন ইজ সো ইজি দ্যাট ইট ক্যান বি বা ইট ক্যান বি এক্সপ্লেইনড, তখন কিন্তু আর নেগেটিভ হচ্ছে না। ইট ক্যান বি এক্সপ্লেইন, যেটা খুব সহজে এক্সপ্লেইন করা যায়। তাই তোমাকে বুঝতে হবে কোন টার্মে লেখা। এই টু আর টু থাকলেই নেগেটিভ সেন্টেন্স সবসময় কিন্তু হয় না, এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। আর দাগেরটা, ইট ইজ অফেন ডিফিকাল্ট টু স্পিক দ্য ট্রুথ। বলো তো দেখি এর বাংলা মানে কি? এটা অফেন মানে কি? অফেন এটা কোন ধরনের অ্যাডভার্ব? বলতে পারবে কোন ধরনের অ্যাডভার্ব? আচ্ছা ভাই, অফেনটা কোন ধরনের অ্যাডভার্ব বলো? অ্যাডভার্ব ক প্রকার? 8 প্রকার। টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি, কজ, এফেক্ট, ইন্টারোগেশনস, WH, প্রচুর রকম আছে, ডিগ্রি আছে। এটা অফেনটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, মাঝে মাঝে, সে মাঝে। তাহলে এটা মাঝে মাঝে কঠিন, সত্যিটা বলা অনেক সময় কঠিন হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি ইট ইজ, এই অফেন মানে কি? নট অলওয়েজ। অফেন মানে কি? অফেন মানেই তো নট অলওয়েজ, সব সময় না। তাহলে ইট ইজ নট অলওয়েজ ইজি টু স্পিক দ্য ট্রুথ। কি করে করলাম লক্ষ্য করে দেখো, আমি অফেনটাকে ভাঙলাম, ভেঙে কি করলাম? নট অলওয়েজ করলাম। আর ডিফিকাল্টের অপোজিট কি করলাম? ইজি। ভালো করে লক্ষ্য করে দেখো, অফেনটাকে ভেঙে করলাম কি? নট অলওয়েজ। ডিফিকাল্টের অপোজিট করলাম কি? ইজি। সত্যি ইজি। আর একটা দুটো জায়গা পড়ে থাকবে, সে দুটো জায়গা বোঝাবো, সুন্দর করে লিখে নাও। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবার একটা নিয়মই করব। কি নিয়ম আছে? আমরা প্রত্যেকটা ছোটবেলা থেকেই করে এসেছি, এভরিবডি লাভস নেতাজি। আমাদের স্কুলে স্যার বলতেন, নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করবে দেবমাল্য বিশ্বাস।
তো এই এভরিবডি থাকলে সেই বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার একটাই নিয়ম আমরা ফলো করব, কিছুই না, এভরিবডির জায়গায় লিখবো হু। এটা কোন টেন্সে বাবু? তাহলে কি হবে? ডাজ নট। তাহলে একটা জিনিসই লিখবো, হু ডাজ নট। যদি আমরা ডাজ লিখি তাহলে লাভসের লাভ হবে শুধু। তুমি ডাজ লেখো বা তুমি ডিড লেখো, তাহলে ভার্বের কোন ফর্ম হবে মাগো? V1। তাহলে হু ডাজ নট লাভ নেতাজি, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন। তাহলে হলো নেগেটিভ, হলো ইন্টারোগেটিভ, কোনো চাপ নেই। যদি বলি এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। আচ্ছা বাবু এইটা বলো তো কি হবে? দেখো এভরি মাদার, এখানে কিন্তু এভরি বডি নেই। প্রত্যেক মা, প্রত্যেক বাবা, প্রত্যেক স্টুডেন্ট এরকম যদি থাকে তখন তো এভরি স্টুডেন্ট, এভরি ফাদার, এভরি মাদার। তখন কি করব? তখন লিখবো দেয়ার ইজ নো মাদার, কোনো মা নেই, হু ডাজ নট লাভ হার চাইল্ড। আবার এভাবে লেখা যায়, there is no mother but loves her child। আমি আর জটিল করছি না, আমি ওপরেরটাই রাখছি। এভাবে করবে, there is no mother, কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। ক্লিয়ার? কোথায়? ও এটাতে ফুল স্টপ হবে প্রশ্নটাতে। ক্লিয়ার? তাহলে অ্যাফার্মেটিভ থেকে আমাদের নেগেটিভে কোনো সমস্যা কিন্তু আর রইল না। প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে করব। আজকে যে গ্রামারটা শিখলাম এরপর আমরা প্র্যাকটিসে যাব। কঠিন কিছু মনে হবে কি? আমরা প্র্যাকটিস করব, শুধু শিখলে চলবে না, আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার জন্য তো গাদা গাদা জেরক্স দেওয়া সম্ভব নয়। আমরা যে কোনো একটা কোশ্চেন সেট বা প্র্যাকটিস বই ফলো করব। তার জন্য বাজার চলতি অনেক বই রয়েছে, আমরা যে কোনো একটা বই করব। আমরা কোন বইটা করব সেটা অনলাইন ক্লাসে বলে দেব, বা তোমাদের গ্রুপে বলে দেব, বা আমি যারা অনলাইন ক্লাসেস করছো তাদের গ্রুপে আমি বইয়ের ছবিটা পাঠিয়ে দেবো। সে বই চলে আসি আমরা প্রথম প্রশ্নে। হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, বলেছি উল্টোটাও মনে রাখতে। তাহলে হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, যদি বাবু এইটাকে আমরা, এটা তো না বোধকে আছে, তাহলে হা বোধক করলে কি করে করব? তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, এই ইনটা বদলে যাবে, এটাই শেখার। ফ্রম দি ক্লাস, তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। কঠিন খুব। নাম্বার 2, দ্য ম্যান ইজ অনেস্ট। বেশ কিছু নেগেটিভ করতে গেলে কি বলেছি, আমাকে অপোজিট ওয়ার্ড জানতে হয়। অনেস্ট, ডিসঅনেস্ট ছোটবেলার থেকেই পড়েছি। তাহলে দ্য ম্যান ইজ নট ডিসঅনেস্ট। আচ্ছা, এভরিওয়ান এগ্রিড টু দ্য প্রপোজাল। এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, এনিওয়ান থাকলে কি করব? হু, এখানে কি ডাজ নট লেখা যাবে? ডিড নট এগ্রি টু দ্য প্রপোজাল, টু দ্য প্রপোজাল। আচ্ছা, অনলি ডেথ ক্যান কিওর হার নাও। ঠিক আছে, যত ওষুধ খাওয়াচ্ছি সারছে না, তখন কি বলবো? যে মরা ছাড়া তোর গতি নেই। আচ্ছা, ডেথ কি কোনো মানুষ? ডেথ একটা কোনো জিনিস আমরা ধরতে পারি, তাহলে বস্তুও ঠিক নয়। তাহলে এখানে আমরা নাথিং বাট লিখবো, নাথিং বাট
নাথিং বাট ডেথ ক্যান কিওর হার নাও। আমরা যদি এখানে ভুল করে নান বাটও লিখি তাহলেও কারো দাদুর ক্ষমতা নেই কাটার। আমি ডেথকে এখানে পার্সনিফাই অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ করতে পারি। As soon as the teacher entered, the student stood up. কেউ বলতে পারবে উত্তর কি হবে? No sooner had the teacher entered than the student stood up. এইটা আমায় বলো, he tried every plan, একটু আগে করেছি মাগো। He left no plan untried. Very good. He was too proud to confess his guilt. এটাও একটু আগে করেছি, কে বলতে পারবে? He was so proud that he could not confess his guilt. আচ্ছা বলো তো কনফেস এর নাউন কি? কনফেশন। কি? কনফেশন। আচ্ছা 8 দাগে she cannot help but play the money, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, বা তাহলে কি করতে হবে? she cannot help but play the money, এটাকে অ্যাফার্মেটিভ করে উল্টো। আরে আমরা কার পরিবর্তে ক্যান নট বাট এনেছিলাম? ক্যান নট হেল্প বাট কার পরিবর্তে এসেছিলাম? তাহলে she pay the money। তাহলে এতটার পরিবর্তে আমরা কি লিখছি? মানে কঠিন, উল্টোটাও এই জন্য বলেছি জানতে হবে। হি ডিড নট অ্যাকসেপ্ট ইট, তাহলে মানে কি? তাহলে হি রিজেক্টেড ইট। এই ডিড নট অ্যাকসেপ্ট মানে কি? রিজেক্টেড ফ্রেজাল ভার্ব, টার্ন ডাউন, মনে আছে তো? ফ্রেজাল ভার্ব কিন্তু পরীক্ষায় আসবে। 10 দাগেরটা ইউ আর ওয়াইজার দ্যান আই, এটা আসলে ডিগ্রি চেঞ্জ, আমাদের পজিটিভ ডিগ্রিতে করলে কিন্তু ঝামেলা মিটে যাবে। এটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভে। তাহলে আমি করতে পারি আই এম নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। এটা যদিও আমি তোমাদেরকে এখনো শেখাইনি, কিন্তু ফার্স্ট টাইমে তোমাদের ডিগ্রি চেঞ্জ খুঁটিয়ে শেখানো আছে, বেসিক থেকে অ্যাডভান্স। তোমরা যদি মনে করো যে একবার দেখে নেবে ডিগ্রি চেঞ্জ বেসিক টু অ্যাডভান্স, আমি এরকম একটা ছবি দিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, দেখে নেবে, খুব সুন্দর করে বুঝতে পারবে। ইউ আর ওয়াইজার দ্যান আই হয়ে যাবে আই এম নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। আর 11 থেকে 20টা বাড়ির কাজ থাকছে তোমাদের জন্য, আমি তোমাদের মানে গ্রুপে পোস্ট করে দেবো, সেগুলো দেখে দেখে সুন্দর করে আসবে। সরকার 10,000 টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য, বান্ধবীর সঙ্গে ফোনে গল্প করার জন্য নয়। যদি মোবাইলটাকে ফ্রুটফুলি ইউজ করে পড়াশুনো করা যায়, তার সঙ্গে অনলাইন ক্লাসেস করা যায়।